সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আসলে অসুস্থ থাকার কারণে আমাদের এই ক্লাসগুলো নিতে একটু দেরি হয়ে গেছে, তো তার জন্য আসলে দুঃখ প্রকাশ করছি। তো ইনশাল্লাহ এরপর থেকে আমরা রেগুলার এই ভিডিওগুলো দিতে থাকবো, সবাই আমাদের পাশে থাকবে। ও হ্যাঁ, এর পাশাপাশি তোমরা যারা আমাকে ইমেইলে রিকোয়েস্ট পাঠিয়েছো যে গ এবং ঘ নাম্বার সৃজনশীল কোয়েশ্চেনগুলো সলভ করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়, তো এগুলো আপনি একটু দেখবেন। তো আমি ইনশাল্লাহ আজকের ক্লাসটিতে সবার শেষে দেখব যে কিভাবে গ এবং ঘ নাম্বারের সৃজনশীল কোয়েশ্চেনগুলো সলভ করা যায়। আমি আজকে টোটাল 4টা কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেই কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব একসাথে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি এই অধ্যায়টি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এই অধ্যায়টির প্রথমেই রয়েছে তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা। তো তাপ কি এবং তাপমাত্রা কি, আমরা প্রায় সময় এই জিনিসটা গুলিয়ে ফেলি। তাপ এবং তাপমাত্রা কিন্তু দুইটি ভিন্ন জিনিস। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে কোনো বস্তু ঠান্ডা নাকি গরম। তো তাপ হচ্ছে এমন এক ধরনের শক্তি যে শক্তিটা উৎপন্ন হয় বস্তুর অভ্যন্তরীণ কণাগুলোর মধ্যে গতিশক্তির কারণে। যেমন মনে করো এটা হচ্ছে একটা কঠিন পদার্থের ভেতরকার কণা বা অণু। তো এইখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে সেই অণু বা কণাগুলো ছোটাছুটি করতে শুরু করবে এবং এইখান থেকে আসলে এইটার মধ্যে তাপশক্তি উৎপন্ন হতে থাকবে। এখান থেকে এটা তাপ চলে যাবে। আসলে বস্তুর কণাগুলো যখন গতিশীল হয় তখন এর মধ্যে তাপমাত্রাটা বেড়ে যায়। তো তাপমাত্রাটা আসলে কি, তাপমাত্রাটা হচ্ছে তাপের পরিমাণ। একটা বস্তুতে কি পরিমাণ তাপ রয়েছে সেটাই হচ্ছে ওই বস্তুটার তাপমাত্রা। তাহলে আমরা জিনিসটাকে আরও একটু ক্লিয়ারলি বলতে পারি, তাপ হচ্ছে যেহেতু এক প্রকার শক্তি, তো আমরা সবাই জানি শক্তির একক হচ্ছে জুল। আগের অধ্যায়টিতে আমি বলেছিলাম, অধ্যায় 4-এ। তো এখানে বুঝতেই পারছো যে তাপের একক বা তাপ শক্তির একক হচ্ছে জুল। এবং পদার্থবিজ্ঞানে শুধু জুল না, এটাকে অন্যভাবেও হিসাব করা যেতে পারে, যেমন হচ্ছে ক্যালোরি, যেটার ইন্টারন্যাশনাল মেজারমেন্টে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্যালোরি এবং জুলের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আসলে কতটুকু ডিফারেন্ট সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। 4.2 জুল সমান হচ্ছে 1 ক্যালোরি। তো এটা তোমরা সবাই একটু মুখস্থ রাখবে, 4.2 জুল সমান হচ্ছে 1 ক্যালোরি। এবং তাপমাত্রায় চলে যাই, তাপমাত্রার এককটা আসলে কি? তাপমাত্রার বিভিন্ন রকমের একক রয়েছে। আমরা সাধারণত যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এবং আরেকটা রয়েছে ডিগ্রি ফারেনহাইট এবং হচ্ছে ক্যালভিন। সাধারণত বলা হয়ে থাকে না যে হচ্ছে ডিগ্রি ক্যালভিন, বলা হয় ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট। যেমন ধরো হিউম্যান বডির যেই টেম্পারেচার সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস নয়। আমরা প্রায় সময় এই জিনিসটা ভুল করে থাকি। তো যাই হোক, এরপরে আসছি পদার্থের তাপমাত্রিক যে ধর্ম সেটা নিয়ে। পদার্থের তাপমাত্রিক ধর্ম বলতে আসলে কী বোঝায়? প্রথমত আমরা খেয়াল করব যে প্রত্যেকটা পদার্থের 3টা বৈশিষ্ট্য রয়েছে, 3টা সিস্টেমেটিক এর যে ধর্ম সেটা রয়েছে। যেমন প্রথমে রয়েছে হচ্ছে কঠিন অবস্থা পদার্থে, তারপর হচ্ছে তরল অবস্থা এবং হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। এখানে আসলে জিনিসগুলো কি হয়, যে কঠিন অবস্থান থেকে যখন কোনো বস্তু তরলে রূপান্তরিত হয় তখন এটা টেম্পারেচার কিন্তু অবশ্যই বাড়াতে হয়, এবং এর মধ্যে যে কণাগুলোর ছোটাছুটি এটা যখন বেড়ে যায় তখন সেটা কঠিন থেকে তরলে চলে যায়, এবং তরল থেকে যখন আরও বেশি তাপমাত্রা দেওয়া হয়, তাপমাত্রা প্রয়োগ করা হয়, তখন সেটা কিন্তু গ্যাসীয় বা বায়বীয় অবস্থানে চলে যায়। এবং ঠিক এইটার উল্টা প্রসেসিং কিন্তু আসা সম্ভব। যখন বায়বীয় পদার্থের টেম্পারেচার কমিয়ে দেওয়া হয় তখন সেটা কিন্তু তরলে রূপান্তরিত হয়, এবং সেই তরল পদার্থের টেম্পারেচার আরও কমিয়ে দিলে সেটা হয়ে যায় কঠিন। আমরা বাস্তব জীবনে পানির উদাহরণ দেখতে পারি, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। এখন একটা বিষয় একটু জেনে রাখো যে এমন অনেক পদার্থ রয়েছে যেটা কঠিন অবস্থান থেকে সরাসরি তরলে রূপান্তরিত না হয়ে সেটা গ্যাসীয় হয়ে যাচ্ছে, এবং গ্যাসীয় থেকে সরাসরি কঠিনে চলে আসছে যখন এটা টেম্পারেচার কমানো হচ্ছে। তাহলে এই ধরনের পদার্থকে কী নাম দেওয়া যেতে পারে? এই ধরনের পদার্থের নাম হচ্ছে উদ্বায়ী পদার্থ। এরকম অনেক উদাহরণ রয়েছে উদ্বায়ী পদার্থের। কর্পূর, নিশাদল, আয়োডিন, এগুলো হচ্ছে উদ্বায়ী পদার্থের
উদাহরণ। এখন আসি তাপমাত্রিক স্কেল নিয়ে একটু আলোচনা করি। তো তাপমাত্রিক স্কেল বলতে আসলে কী বোঝায়? প্রথমত তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তাপমাত্রা যেহেতু আমাদের পরিমাপের জন্য একটা কিছু দরকার, তো সেইটাই হচ্ছে কিন্তু তাপমাত্রিক স্কেল। তাপমাত্রিক বিভিন্ন রকমের স্কেল রয়েছে। এই যে আমি যেমন এইমাত্র বললাম যে তাপমাত্রা পরিমাপের যে এককগুলো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন। তো কেলভিনটাই আসলে হচ্ছে ইন্টারন্যাশনাল মেজারমেন্টে ব্যবহৃত হয়ে থাকে। এগুলোর জন্য বিভিন্ন রকমের স্কেল রয়েছে। দুঃখিত, একটু পূর্বে বৃষ্টির অনেক জোরালো শব্দ হওয়ার কারণে হয়তো তোমাদের একটু শুনতে সমস্যা হতে পারে, তার জন্য ভলিউমটা একটু কমিয়ে ক্লাসটা করতে পারো। তো যাই হোক, এবার আসি তাপমাত্রিক স্কেল নিয়ে। তাপমাত্রিক বিভিন্ন রকমের স্কেলগুলোর মধ্যে অতি জনপ্রিয় হচ্ছে ক্যালভিন স্কেল। এর মধ্যে এছাড়াও রয়েছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। এসবগুলোর মধ্যে একটা ইন্টারনাল রিলেশনশিপ রয়েছে। তো সেই ইন্টারনাল রিলেশনশিপগুলোর মাধ্যমে তুমি যদি ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে যাও কিংবা ক্যালভিনে চলে যাও, তাহলে তুমি যেতে পারবে এবং উল্টা প্রসেসেও আসতে পারবে। তো কিভাবে সেগুলো বের করা যায় তা আমরা এখন একটু দেখব ইনশাল্লাহ। বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্কের একটা ছোট্ট চার্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি লিখেছি হচ্ছে টিসি -0 ডিভাইডেড বাই 100 - 0 ইকুয়াল টু টিকে -273 ডিভাইডেড বাই 373, এইরকম অনেক কিছু। তো এগুলো আসলে কি তা একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। একটু লক্ষ্য করো যে ডিগ্রি সেলসিয়াসের যেই মেজারমেন্টটা, সেই স্কেলের সর্বোচ্চ হচ্ছে 100 ডিগ্রি এবং সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবং ক্যালভিন স্কেলের সর্বোচ্চ হচ্ছে 373 ক্যালভিন এবং সর্বনিম্ন যেটা 273 ক্যালভিন। এবং ফারেনহাইটের ক্ষেত্রে সর্বোচ্চ যেটা সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ক্যালভিনের কেন 273 এটা সর্বনিম্ন হলো। এটা আসলে 273 না, অ্যাকচুয়াল যে জিনিসটা সেটা হচ্ছে 273.15। তো এইটা কেন হলো সর্বনিম্ন? তোমরা হয়তো পানির ত্রৈধবিন্দুর নামটা শুনে থাকবে। পানির ত্রৈধবিন্দু বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে যেই তাপমাত্রায় জলীয় বাষ্প বা হচ্ছে পানির গ্যাসীয় অবস্থান, তারপর হচ্ছে তরল এবং একই সাথে কঠিন বরফ, পানির এই তিনটা অবস্থা একই তাপমাত্রায় পাওয়া যেতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে পানির ত্রৈধবিন্দু। আচ্ছা, তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো তো, যে টেম্পারেচার কমাতে কমাতে সর্বনিম্ন কোন পর্যায়ে নিয়ে আসা সম্ভব হতে পারে? তোমরা হয়তো ভাবতে পারো যে এটা এরকম হতে পারে -100 -120 এরকম। কখনো কি এরকমটা হওয়া সম্ভব যে এটা অসীম পর্যন্ত কমানো যাবে? না, দুঃখিত, এরকমটা সম্ভব নয়। কিন্তু যদি নক্ষত্রের যে টেম্পারেচার সেগুলো যদি দেখতে চাও, তাহলে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে একটা নক্ষত্রের টেম্পারেচার হয়ে যাচ্ছে 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। তো এইটার মেজার করা খুবই কঠিন যে তাপমাত্রা ঠিক কত বেশি হতে পারে। বাট তাপমাত্রা এমন একটা নির্দিষ্ট টেম্পারেচারে আনা সম্ভব যার নিচে আর কখনোই আনা সম্ভব না, এবং এইটা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস। এবং এইখান থেকেই ধারণা এসেছে ক্যালভিনের। ওকে, বোঝা গেল? আমরা বোঝার সুবিধার্থে এবং জানার সুবিধার্থে এই 0.15টাকে তুলে দিই। তো যাই হোক, আর একটা মজার বিষয় হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস এই স্কেলের উদ্ভাবনকর্তা হচ্ছেন স্যার সেলসিয়াস। তার নাম অনুসারে এটা তৈরি করা হয় এবং স্যার সেলসিয়াস যেটা শুরু করেছিলেন এইরকম করে। আমরা বলি যে পানির কঠিন অবস্থানের বা বরফের গলন শুরু হয় হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, কিন্তু তিনি সেটা ধরেছিলেন 100 ডিগ্রি সেলসিয়াস। এবং পানি যখন গ্যাসীয় অবস্থানে যেতে শুরু করে সেই টেম্পারেচারটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তিনি সেটাকে ধরেছিলেন সর্বনিম্ন, অর্থাৎ তিনি সেটাকে ধরেছিলেন হচ্ছে বরফ পানিতে রূপান্তরিত হওয়ার যে টেম্পারেচার সেটা। অর্থাৎ আমরা যেটাকে বর্তমানে 0 ডিগ্রি সেলসিয়াস ধরি সেটাকে তিনি ধরেছিলেন 100 ডিগ্রি সেলসিয়াস, এবং 100 ডিগ্রি সেলসিয়াস আমরা যেটা ধরি সেটা তিনি ধরেছিলেন 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বর্তমান প্রসেসের ঠিক উল্টা।
এখন আসি যে এই সম্পর্কগুলোর মধ্যে থেকে কিন্তু একটা সরলীকরণ প্রক্রিয়ায় চলে আসা যায়। একটু লক্ষ্য করো যে টিসি মাইনাস জিরো সমান আসলে কি টিসি, এবং 100 মাইনাস জিরো সমান আসলে কি 100। টিসি মাইনাস 100 ইকুয়াল টু লেখা যায় টিকে মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু লেখা যায় টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই হচ্ছে 180। এটা হচ্ছে এটা সরলীকরণ প্রসেস। এবং একই সাথে এই ডিগ্রি সেলসিয়াসের সাথে ডিগ্রি ফারেনহাইটের যে সম্পর্কটা সেটিকে আরও সরলীকরণ করা যায়। আমরা একটু পর সেটা দেখব ইনশাল্লাহ। এখন আসি আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপ কী। তোমরা হয়তো একটা জিনিস লক্ষ্য করে থাকবে যে যখন কোনো কিছুকে হিট দেওয়া হয় বা তাপ দেওয়া হয় সেটা কিন্তু সাথে সাথেই হুট করে বেড়ে যায় না। যেমন ধরো যখন ভাত রান্না করা হয় সেই পাতিলটার টেম্পারেচার কি সাথে সাথে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে না। তো এই তাপমাত্রাটা প্রয়োগ করার পরেও সেটা বাড়ছে না, তাহলে সেই তাপটা কোথায় গেল? সেই তাপটাই আসলে সুপ্ত তাপ হিসেবে থেকে যায়। এবং আপেক্ষিক তাপের যে ধারণাটা সেটার জন্য আসলে দুইটা জিনিসের প্রয়োজন হবে। মনে করে এখানে দুইটা জিনিস। তো এই প্রথম জিনিসটার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটার থেকে এইটার আপেক্ষিক তাপ 10 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং এইটার থেকে এটার আপেক্ষিক তাপ -10 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? অর্থাৎ আপেক্ষিক তাপ হচ্ছে একটার থেকে আরেকটার তাপ কত বেশি বা কত কম সেইটা দেখায়। এরপরে চলে আসি আমাদের পরবর্তী আলোচনার টপিকে। পরবর্তী জিনিসটা হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। পদার্থের তাপীয় প্রসারণ বলতে আসলে কী বোঝায়? তাপমাত্রা প্রয়োগের ফলে কোনো পদার্থ সেটার যদি শুধু দৈর্ঘ্য থাকে, যেমন ধরো একটা সূক্ষ্ম চিকন তার, তাহলে সেটা শুধু দৈর্ঘ্যই থাকা সম্ভব, এটার প্রস্থ নেই, এবং প্রস্থ না থাকার কারণে এর ক্ষেত্রফলও নেই বা আয়তনও নেই। তাহলে এইটাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এইটা তাপীয় প্রসারণের ফলে যে একক পাবো সেটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন রকমের হতে পারে। তামার জন্য যেটা সেটা রূপার জন্য নয়, যেটা রূপার জন্য সেটা সোনার জন্য নয়, এরকম। তো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তামার চাইতে কিন্তু সোনার তাপীয় প্রসারণ বেশি কিনা কম সেটা আমরা একটু পরে দেখার চেষ্টা করব। এবং এখানে লক্ষ্য করো এগুলো সবই হচ্ছে গ্রিক বর্ণ। এটা হচ্ছে আলফা, বেটা এবং গামা। যারা না জানো তাদের জন্য বলছি। তো এগুলো কীভাবে বের করা হয় প্রথমে লক্ষ্য করো। আমি লিখেছি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। T2 মাইনাস T1 হচ্ছে এটা তাপমাত্রার যেই পরিবর্তন সেটা। T2 হচ্ছে পরবর্তী তাপমাত্রা, T1 হচ্ছে পূর্ববর্তী তাপমাত্রা, L2 হচ্ছে পরবর্তী দৈর্ঘ্য, L1 হচ্ছে পূর্ববর্তী দৈর্ঘ্য। বেটার ক্ষেত্রে আমরা নির্ণয় করব এটার ক্ষেত্রফলের জন্য A2 মাইনাস A1, মানে হচ্ছে এরিয়া 2 মাইনাস এরিয়া 1 ডিভাইডেড বাই A1 ডিভাইডেড বাই হচ্ছে T2 মাইনাস T1। গামা বা হচ্ছে পদার্থের যে এটা আমরা বের করব আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে, এটা বের করব ক্ষেত্রফল প্রসারণ সহগের ক্ষেত্রে, এটা বের করব দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে। তাহলে এটার জন্য আমরা বের করব কিভাবে? V2 মাইনাস V1, এখানে V মানে হচ্ছে ভলিউম বা আয়তন, V2 মাইনাস V1 বাই V1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তো এটাকে আমরা আরও একটি সরলীকরণ করি। লক্ষ্য করো L2 মাইনাস L1, এই ডিভাইডেশনটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি। তাহলে এইখানে এভাবে লেখা যাবে L1 ইন্টু T2 মাইনাস T1। অনুরূপভাবে এই সবগুলো একইভাবে লেখা যেতে পারে, কিংবা আরও শর্ট করে লিখতে চাইলে এভাবে লিখতে পারো। L2 মাইনাস L1কে তোমরা L প্রাইম চিহ্ন দিয়ে চিহ্নিত করতে পারো, L1 ইন্টু T2 মাইনাস T1। এইটাকে আরও শর্ট করা যায় L প্রাইম L1 T প্রাইম। বোঝা গেল? তাহলে এখানে টি প্রাইম মানে হচ্ছে টেম্পারেচারের যে পরিবর্তন সেইটা, এবং এল প্রাইম মানে হচ্ছে যে লেংথ বা দৈর্ঘ্যের পরিবর্তন সেটা। একটু পরেই এইরকম অনেক ম্যাথ আমরা করব ইনশাল্লাহ। তো এখানে লক্ষ্য করো আমি কিছু ম্যাথ লিখেছি, কোশ্চেন লিখেছি। কোশ্চেনগুলো আগে একটু ভালো করে পড়ো। কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল সমান হবে? এটা বোঝার জন্য আমরা কিছুক্ষণ আগে যেটা লিখলাম TC বাই 100 মাইনাস TK মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু
এখানে লিখেছিলাম TF -32/180। তো যেহেতু এখানে ক্যালভিনের কোনো প্রয়োজন নেই, সেহেতু আমরা এই দুইটা মেজারমেন্ট নিব। লক্ষ্য করো, TC/100 = TF -32/180, বা আমি এখানে লিখতে পারি 180 TC, অর্থাৎ আমি এখানে আর গুণন করতেছি, ইকুয়াল টু লেখা যাবে 100 TF মাইনাস 3200। তারপর এটাকে দেখো 180 TC মাইনাস 100 TF ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে মাইনাস 3200। ঠিক আছে, তারপর এইখানে দেখো আমরা লিখতে পারি হচ্ছে 80 TC বা TF, যা ইচ্ছা নেও, কারণ এখানে দেখো প্রথমে আমরা প্রশ্নে বলেছিলাম কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল কী হবে, সমান হবে। অর্থাৎ এখানে TC মানে হচ্ছে TF বা TF মানে হচ্ছে TC, যা ইচ্ছা এখানে নিতে পারো বা শুধু T নিতে পারো। তাহলে এখানে থাকবে হচ্ছে কত, মাইনাস 3200 ডিভাইডেড বাই হচ্ছে 180, সরি এখানে শুধু 80 হবে, 180 হবে না। এবং তাহলে এখানে লক্ষ্য করো যে -3200কে যদি আমরা 80 দিয়ে ভাগ দিই তাহলে বের হবে -40 ডিগ্রি সেলসিয়াস কিংবা ফারেনহাইট, যেটা ইচ্ছা লিখতে পারো। তার মানে হচ্ছে -40 ডিগ্রিতে সেলসিয়াসেও যা দেখাবে, -40 ডিগ্রিতে ফারেনহাইটেও ঠিক সেটাই দেখাবে। আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবং পরবর্তীতে একটা কোশ্চেন রয়েছে, লক্ষ্য করো, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরিত করো। তাহলে এটা কিভাবে করবে? আমরা এই ফর্মুলাটাকে আরও জেনারেলাইজ করে পাই। লক্ষ্য করো, 180 TC ইকুয়াল টু 100 TF মাইনাস 3200। এটাকে লেখা যায় TC ইকুয়াল টু 5/9 TF মাইনাস 32। একটু এদিক সেদিক করলেই তোমরা এই ফর্মুলাটাকে পেয়ে যাবে। তাহলে এখানে লেখা আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। সো এখানে আমরা শুধু TF এর জায়গায় ওটা বসাই দেব। 5/9 ইন্টু 98.4 মাইনাস 32 ইকুয়াল টু লেখা যায় 5/9 ইন্টু 66.4, যেটা আসে 36.8888, এভাবে আসতেই থাকবে। তার মানে হচ্ছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছো যে আমরা যেটা জেনে এসেছি এতদিন 98.4 ডিগ্রি সেলসিয়াস আমাদের দেহের তাপমাত্রা, এটা হচ্ছে ভুল। সঠিকটা হচ্ছে কি 36.89 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এবার বোঝা গেল। এরপরে আমরা পরবর্তী আরেকটা ম্যাথ নিয়ে আসি। ম্যাথটা হচ্ছে এরকম, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটার দৈর্ঘ্য 10.0167 মিটার, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? অর্থাৎ এখানে প্রশ্নে আমাদেরকে বলেছে আলফা এর মান কত। আলফা সমান আমরা লিখেছিলাম কি L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখানে লক্ষণীয় বিষয়, টেম্পারেচার চেঞ্জিং হচ্ছে কত, T2 মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে 120 মাইনাস 20, মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস কিংবা ক্যালভিন, যেটা নেও। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে TC/100 ইকুয়াল টু TK মাইনাস 237/100, এটা আমরা লিখেছিলাম, তাই না?
তাহলে দেখো এখানে চেঞ্জিংটা কিন্তু ঠিকই থাকতেছে, 100 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ হচ্ছে, কিংবা 100 ডিগ্রি ফারেনহাইটে কিন্তু 100 কেলভিনে কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ 20 ডিগ্রি সেলসিয়াসকে তুমি যদি কেলভিনে নিয়ে যেতে দাও তাহলে জাস্ট এটার সাথে 273 যোগ করে দিবা, তাহলে এটা হয়ে যাবে 293। আবার 120 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নিতে চাও তাহলে 273 এটার সাথে আবার যোগ করে দিবা, তাহলে হয়ে যাবে 393। তাহলে 393 থেকে 293 বাদ দিলে কী হবে, 100ই হবে। অর্থাৎ এখানে ডিগ্রি সেলসিয়াস থাকুক বা ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি যদি ক্যালভিনে নিয়ে যাও তাহলে এই চেঞ্জিংটা কিন্তু ঠিকই 100ই হবে। এবং L2 হচ্ছে এখানে 10.0167 এবং L1 হচ্ছে 10। তাহলে এখান থেকে এটা বাদ দেই, L2 মাইনাস L1 ইকুয়াল টু হচ্ছে 10.0167 মাইনাস হচ্ছে 10, তাহলে থাকবে হচ্ছে 0.0167 মিটার। ওকে, এখন আমরা এই ফর্মুলাটাতে এই মানগুলো বসাবো। L2 মাইনাস L1 সমান পেলাম 0.0167 ডিভাইডেড বাই হচ্ছে L1 মানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে এখানে হান্ড্রেডস, তাহলে যেটা পাবো 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা হবে পার কেলভিন, এইভাবে হবে পার কেলভিন কিংবা পার ডিগ্রি সেলসিয়াস, যা ইচ্ছা তাই লেখো। তাহলে এখানে তামার দৈর্ঘ্য প্রসারণ ছকটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এভাবেই তোমরা সলভ করবা, শুধু তামা না থেকে অন্য কিছু থাকতে পারে, কিন্তু প্রশ্ন এইভাবেই আসবে এবং একই সাথে উত্তরটাও ঠিক এইভাবেই হবে। এরপরে আসি একই সাথে গ এবং ঘ নাম্বার কোয়েশ্চেন নিয়ে। এটা একটা বড় উদ্দীপক, তোমাদের বইতেই এই উদ্দীপকটা দেওয়া রয়েছে, সেখান থেকে নেওয়া। আসলে দুইটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। যেদিন বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল সেদিন খুঁটি দুইটির মধ্যে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার সংযোগ দেওয়া হয়। শীতকালে যখন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস হলো সেদিন তারটি ছিঁড়ে গেল। এখানে দেওয়া আছে তামার দৈর্ঘ্য প্রসারণ ছক 16.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এটা এর আগে আমরা অ্যান্সার বের করেছি, তো সেখান থেকেই লিখেছি। এখন দেখো গ নাম্বার কোয়েশ্চেনে তোমাদের বইতে দেওয়া রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে প্রকাশ করো। তারপর ঘ নম্বর বলা হয়েছে তারটি ছিঁড়ে যাবার গাণিতিক কারণ ব্যাখ্যা করো। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে প্রকাশ করতে পারবো না, একদম সিম্পল, টিসি বাই হান্ড্রেডস ইকুয়াল টু টিকে মাইনাস 273 বাই হান্ড্রেডস। তাহলে উভয় পাশ থেকে তুমি 100 তুলে দাও, থাকবে হচ্ছে টিসি ইকুয়াল টু টিকে মাইনাস 273, অর্থাৎ টিকে হচ্ছে টিসি প্লাস 273। টিসি আছে এখানে হচ্ছে 30, তাহলে 30 প্লাস 273 303 কেলভিন। এখন ঘ নাম্বার বলছে তারটি ছিঁড়ে যাওয়ার গাণিতিক কারণ ব্যাখ্যা করো। এটা কি তোমরা করতে পারবে? একদম সিম্পল। এটাকে করার জন্য তোমার অবশ্যই কী বের করতে হবে, L2 বের করতে হবে, অর্থাৎ দ্বিতীয় দৈর্ঘ্য যেটা, দ্বিতীয় দৈর্ঘ্য যদি এই 30 মিটারের চাইতে কম হয়, 30 মিটারের চাইতে যদি কম হয় তাহলে সেই তারটা কিন্তু ছিঁড়ে যাওয়ার কথা। অর্থাৎ দুই পাশের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং এখানে যদি তারটার দৈর্ঘ্য এটার চাইতে কমে যায় তাহলে কি হবে, তারটা ছিঁড়ে যাওয়াটাই স্বাভাবিক হবে। তো এখন আমরা কোয়েশ্চেনটা ভালো করে পড়ার পর বুঝতে পারলাম সেখানে দৈর্ঘ্য প্রসারণ সহগের অবশ্যই সাহায্য আমাদের নিতে হবে, কারণ এটা দেওয়া রয়েছে। তাহলে কিভাবে করবা, আমরা এই সূত্রের সাহায্যে করার চেষ্টা করব। আলফা ইকুয়াল টু হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখন এইখান থেকে আমাদের বের করতে হবে L2। সো এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি বা আলফাটাকে এই পাশে নিয়ে শুধু এটাকে এই পাশে নিতে পারি। যেমন এখানে এইভাবে লেখা যায় L2 মাইনাস L1 ইকুয়াল টু হচ্ছে আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1, বা
L2 সমান আমরা লিখতে পারি আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1 মাইনাস মাইনাস হবে না, এটা হবে প্লাস, কারণ আমরা এখান থেকে স্থান পরিবর্তন করছি। তাহলে এটা হবে L1 প্লাস L1। তো এখন আলফার মানটা আমরা বসাবো 16.7 ইন্টু 10⁻⁻6। L1 ছিল 30.0167 ইন্টু টেম্পারেচার চেঞ্জ হয়েছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস থেকে চলে আসছে 4-এ, তাহলে 26 ডিগ্রি চেঞ্জ হয়েছিল। তোমরা কি করবে, যখন এই ম্যাথগুলো করবে তখন এরকম একটা দাগ দিয়ে এখানে সবগুলো বিবরণ লিখবে এবং এইখানে ম্যাথগুলো করার চেষ্টা করবে। যেহেতু এখানে বেশি স্থান নেই, সো আমাকে এইভাবে করতে হচ্ছে। তাহলে হবে 26 প্লাস এটা হবে 30। এখন দেখো যে এই 26 এটা কিন্তু মাইনাস। একটু লক্ষণীয় বিষয় হচ্ছে যে T2 টেম্পারেচার 2 হচ্ছে কিন্তু 4 এবং 30 হচ্ছে T1। তাহলে 30 যেহেতু বড়, 4 যেহেতু ছোট, তাহলে এখানে 226 হবে মাইনাস। যদি এটা মাইনাস হয়ে যায় তাহলে এখানে লক্ষ্য করো সবগুলো মান একত্রিত করার ফলে যেটা আসবে সেটাও কিন্তু মাইনাস হয়ে যাবে। তো এইটার মানটা আসলে কত, এটার মানটা আমি একটু বের করছি। 0.013 প্রায়, এটা অনেক বড় একটা মান আসে, তো এটা আমরা ছোট নিচ্ছি 0.013 এবং এটা হচ্ছে মাইনাস। প্লাস হচ্ছে এখানে হচ্ছে 30.001 প্লাস হচ্ছে 30.001 এবং এইটা করার পর যেটা আসবে সেটা হচ্ছে 29.98 মিটার। তো লক্ষ্য করো প্রথমে কিন্তু আমাদের দেওয়া ছিল 30.001 মিটার, সেটা টেম্পারেচার কমে যাওয়ার ফলে দৈর্ঘ্য দাঁড়িয়েছে 29.98 মিটার। যখন 4 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তখন সেটা এই 30 মিটারের যেই দৈর্ঘ্যটা সেইটার চাইতেও কম হয়ে যায় এবং এর কারণে কি হয়, তারটা ছিঁড়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরকম গাণিতিক সমস্যা থাকলে আমরা ইনশাল্লাহ সবাই সলভ করতে পারবো পরীক্ষার হলে। এবং যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে বা বলতে পারো যে স্যার এখানে আমি আসলে বুঝি নাই, তাহলে আমি কমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি আমার ইমেল অ্যাড্রেসটা আগের ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে একটা ভালো কাজে আহ্বান করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তো তাদেরকে নিয়ে আমরা একটা ফান্ড খুলতে চাচ্ছি। আশা করি তোমরা আমার পাশেই থাকবে। বিস্তারিত নিয়ে আসছি ইনশাল্লাহ তোমাদের মধ্যে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি রিডিং। ফিজিক্সের সাথে থাকার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ।